দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে গোটা দুনিয়ায় ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে বিভিন্ন দেশে শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধে জড়াবেন, এটা অনুমিত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি দেয়াল নির্মাণ করেছেন এবং তিনি মনে করেন অন্য সবাই এটির খরচ বহন করবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় প্রতিটি পণ্যের ওপর অন্তত 10% হারে ব্যাপক শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন তা মূলত একটি দেয়াল, যা অভিবাসীদের নয় বরং কাজ ও চাকরিকে দেশের ভেতরে রাখার জন্য নির্মিত। বিবিসি বলছে, এই প্রাচীরের উচ্চতা ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করা দরকার। এটি সুরক্ষাবাদের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে 1 শতাব্দী পিছিয়ে দেয়। এর ফলে G7 এবং G20 দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হবে, যেমন সেনেগাল, মঙ্গোলিয়া এবং কিরগিজস্তান। এই সপ্তাহে যা যা ঘটেছে তা কেবল বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু করা বা শেয়ার বাজারে পতনের ঘটনায় নয়, বরং বিশ্বের অতি শক্তিশালী দেশটি যে বিশ্বায়ন প্রক্রিয়া থেকে দৃঢ়ভাবে মুখ ফিরে নিয়েছে তারও প্রমাণ। হোয়াইট হাউস মুখ ফিরে নিয়েছে প্রচলিত অর্থনীতি এবং কূটনীতি উভয়েরই কিছু মৌলিক বিষয় থেকেও, অথচ বেশ কয়েক দশক ধরে এ প্রক্রিয়া নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এ থেকে প্রচুর লাভবানও হয়েছে আমেরিকা। মুক্ত বাণিজ্য বিতর্কের শুরু বক্তব্য দিতে গিয়ে একাধিকবার ট্রাম্প 1913 সালের কথা বলেছেন। ওই সময়ে যুক্তরাষ্ট্র ফেডারেল আয়কর তৈরি করে এবং তার শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। এটি ছিল দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। এর আগে প্রতিষ্ঠার পর থেকে মার্কিন সরকার মূলত শুল্কের মাধ্যমে অর্থায়ন করত এবং তার প্রথম ট্রেজারি সেক্রেটারি আলেকজান্ডার হ্যামিল্টনের কৌশলের উপর ভিত্তি করে নির্বিচারে সুরক্ষাবাদী ছিলেন। হোয়াইট হাউস এ থেকে যে মৌলিক শিক্ষা নিয়েছে তা হলো উচ্চ শুল্ক আমেরিকাকে প্রথমবারের মতো শক্তিধর করে তুলেছিল। এমনকি এটা বাস্তবায়িত হলে ফেডারেল আয়করের কোনো প্রয়োজন হবে না। তবে আটলান্টিকের এই পারে বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্যের ভিত্তি হল 19বিংশ শতাব্দীর ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর তত্ত্ব, বিশেষ করে 1817 সালের তুলনামূলক সুবিধা তত্ত্ব। ওই সমীকরণে মূল বিষয়গুলো বোঝা বেশ সহজ। প্রতিটি দেশকে তাদের নিজস্ব প্রাকৃতিক সম্পদ এবং তাদের জনসংখ্যার দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস তৈরিতে পারদর্শী হতে হবে। বিস্তৃতভাবে বলতে গেলে বিশ্বের সব দেশ তাদের সেরা বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবে এবং তারপর অবাধে ব্যবসা করবে। তবে ব্রিটেনে এটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংযোগস্থলের একটি ভিত্তিপ্রস্তর হিসেবে রয়ে গেছে। বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও তুলনামূলক সুবিধায় বিশ্বাস করে। এটি বিশ্বায়নের বৈশ্বিক মূল। কিন্তু সেই সময়ে আমেরিকা কখনোই পুরোপুরি রূপান্তরিত হয়নি, কখনো অদৃশ্য হয়ে যায়নি আমেরিকার অন্তর্নিহিত অনিচ্ছাও। আর এই সপ্তাহেই সেটি প্রকাশিত হয়, যেটা মূলত ট্রাম্পের বড় বোর্ডে সংখ্যা তৈরির জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধির তৈরি কল্পনাপ্রসূত সমীকরণ। এবারে এই তথাকথিত পারস্পরিক শুল্কের যুক্তিগুলো খুলে বলা জরুরি। সেই দেশগুলোকে প্রকাশিত শুল্ক হারের সাথে এই সংখ্যাগুলোর খুব কমই মিল রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, অব্যবস্থাপনা এবং মুদ্রার কারসাজির জন্য শুল্ক সমন্বয় করা হয়েছে। প্রাথমিকভাবে জটিল সমীকরণটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির পণ্য বাণিজ্য উদ্বৃত্তের আকারের একটি পরিমাপ। তারা বাণিজ্য ঘাটতির আকারকে বিবেচনায় নিয়েছিল এবং আমদানির সাথে তুলনা করেছিল। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ খোলাখুলিভাবে ব্যাখ্যা করেছিলেন, এই শুল্কগুলো প্রতিটি দেশের জন্য কাস্টমাইজ করা হবে, যেটা গণনা করবে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ। তারা যে মডেলটি ব্যবহার করছে তার মূল ধারণার ভিত্তি হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতি হচ্ছে সমস্ত অন্যায্য বাণিজ্য অনুশীলনের এবং সমস্ত প্রতারণার সমষ্টি। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের মতে আমেরিকা যত পণ্য রপ্তানি করে তার চেয়ে বেশি পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করা সংজ্ঞা অনুসারে প্রতারণা, এবং এই ভারসাম্যহীনতা সংশোধন করার জন্য এই নতুন শুল্ক। আর এই পদক্ষেপের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা। আর সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র জনশূন্য পেঙ্গুইনদের দ্বীপের ওপর শুল্ক আরোপও গুরুত্বপূর্ণ। এটি আসলে পদ্ধতিটির প্রকাশ।
এটি দরিদ্র দেশ, উদীয়মান অর্থনীতি এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে ক্ষুদ্র অপ্রাসঙ্গিক দ্বীপগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। যদিও এই দুটি ভিন্ন কারণ একে অপরের সাথে জড়িত, তবু তারা একই জিনিস নয়। কিছু দেশের সাথে যেমন বাণিজ্য উদ্বৃত্ত থাকার কারণ আছে, আবার কিছু দেশের ঘাটতিও রয়েছে। এই সংখ্যাগুলো শূন্য হওয়ার কোনো অন্তর্নিহিত কারণ নেই। বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পণ্য তৈরিতে ভালো বা দক্ষ, এবং তাদের প্রাকৃতিক এবং মানব সম্পদও আলাদা। এটি বাণিজ্যের মূল ভিত্তি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর এতে বিশ্বাস করে না বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে যদি একই যুক্তি কেবল পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হতো, তাহলে আর্থিক পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্রযুক্তির মতো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের $280 বিলিয়ন উদ্ধৃত রয়েছে। তবু হোয়াইট হাউসের সমস্ত গণনা থেকে পরিষেবা বাণিজ্য বাদ দেওয়া হয়েছে। গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এক বক্তৃতায় বলেছিলেন, এই প্রশাসনের দৃষ্টিতে বিশ্বায়ন ব্যর্থ হয়েছে, কারণ ধারণাটি ছিল ধনী দেশগুলো মূল শৃঙ্খলে আরও উপরে উঠবে, যেখানে দরিদ্র দেশগুলো সহজ কাজ করবে। বিশেষ করে চীনের ক্ষেত্রে তা এখনও স্পষ্ট হয়নি, তাই যুক্তরাষ্ট্র এই বাণিজ্য দুনিয়া থেকে চূড়ান্তভাবে দূরে সরে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ডেভিড রিকার্ডোর চেয়ে ডেভিড অটোর বেশি গুরুত্বপূর্ণ। অটোর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT অর্থনীতিবিদ এবং চায়না শক শব্দটির প্রবর্তক। 2001 সালে 9/11 পরবর্তী সময়ে বিশ্ব যখন বিভ্রান্ত ছিল, তখন চীন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে যোগ দেয়। মার্কিন বাজারে তুলনামূলকভাবে অবাধ প্রবেশাধিকার পায় এবং এর ফলে বিশ্ব অর্থনীতিতে রূপান্তর ঘটে। মার্কিন ভোক্তাদের জন্য আরও সস্তায় পণ্য রপ্তানি শুরু করে, আর তা উৎপাদনের জন্য চীনের কর্মীরা গ্রামীণ ক্ষেত্র থেকে উপকূলীয় কারখানায় স্থানান্তরিত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার মান প্রবৃদ্ধি, মুনাফা এবং শেয়ার বাজারের উন্নতি ঘটে। এটি ছিল তুলনামূলক সুবিধা নীতির কার্যকারিতার একটি সর্বোত্তম উদাহরণ। সেখান থেকে চীন $1 ট্রিলিয়ন আয় করে, যার বেশিরভাগই তার সরকারি বন্ডের আকারে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনঃবিনিয়োগ করা হয়েছে, যা সুদের হার কম রাখতে সাহায্য করেছে। আপাতদৃষ্টিতে সেখানে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে ছিল, তবে বিষয়টি ঠিক সেটাও নয়। মূলত মার্কিন ভোক্তারা সস্তা পণ্যের মাধ্যমে ব্যাপকভাবে ধনী হয়ে ওঠে, কিন্তু এর ফলে পূর্ব এশিয়ার উৎপাদন খাতের ব্যাপক ক্ষতি হয়। অটোর হিসাব ছিল যে 2011 সালের মধ্যে চীনের ধাক্কায় 10 লক্ষ মার্কিন উৎপাদন কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে 2.4 মিলিয়ন চাকরি হয়েছে। এই আঘাতগুলো ভৌগোলিকভাবে রাস্ট বেল্ট এবং দক্ষিণে কেন্দ্রীভূত ছিল, আর চাকরি হারানো এবং মজুরির উপর বাণিজ্য ধাক্কার প্রভাব উল্লেখযোগ্যভাবে স্থায়ী হয়েছিল। গত বছর অটোর তার বিশ্লেষণ আরও আপডেট করেছেন। সেখানে তিনি দেখেছেন যে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে শুল্ক সুরক্ষার ক্ষেত্রে সামান্য অর্থনৈতিক প্রভাব থাকলেও এটি প্রভাবিত এলাকায় ডেমোক্রেটদের সমর্থন হ্রাস করেছে এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়িয়েছে। এই সপ্তাহেও গাড়ি এবং তেল ও গ্যাস শ্রমিক ইউনিয়নের একটি দল হোয়াইট হাউসে শুল্ক উদযাপন করছে, কারণ কেবল রাস্ট বেল্ট নয়, বরং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ফিরে আসবে বলে বলা হচ্ছে। এটি আসলে কিছুটা হলেও সম্ভব। বিদেশি কোম্পানিগুলোর প্রতি ট্রাম্পের স্পষ্ট বার্তা হলো তাদের কারখানাগুলো সরিয়ে শুল্ক এড়াতে। বাইডেনের দেওয়া গাজর এবং ট্রাম্পের লাঠি এই বিষয়ে বাস্তব অগ্রগতির দিকে পরিচালিত করতে পারে। কিন্তু গত অর্ধ শতাব্দীর অবাধ বাণিজ্যকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ ও লুটপাট করার যে আখ্যা ট্রাম্প দিয়েছেন, তা স্পষ্টতই সামগ্রিক চিত্রকে প্রতিফলিত করে না। এমনকি এটি নির্দিষ্ট অঞ্চল এবং ক্ষেত্র বা জনসংখ্যার জন্য যে কাজ করবে সে নিশ্চয়তাও নেই। তবে চীনের এসব কাজে মার্কিন পরিষেবা খাত সমৃদ্ধ হয়েছিল। ওয়াল স্ট্রিট এবং সিলিকন ভ্যালি বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছিল। চীন এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অতি দক্ষ সরবরাহ শৃঙ্খল ব্যবহার করে মার্কিন ভোক্তা ব্র্যান্ডগুলো উচ্চাকাঙ্ক্ষী আমেরিকান পণ্য সর্বত্র বিক্রি করে অবিশ্বাস্য মুনাফা অর্জন করেছিল। এতে মার্কিন অর্থনীতিও সত্যিই খুব ভালো করে। সমস্যাটা হলো এটি বিভিন্ন খাতের মধ্যে সমানভাবে বন্টন করা হয়নি, আর আমেরিকার অভাব ছিল
পুনঃবন্টনের মাত্রা এবং দেশজুড়ে সেই সম্পদ ছড়িয়ে দেওয়ার জন্য অভিযোজনের মাত্রা, এটি আমেরিকার রাজনৈতিক পছন্দকে প্রতিফলিত করে। এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে সুরক্ষাবাদের ধাক্কায় তার উৎপাদন পুনঃসংরক্ষণের সিদ্ধান্ত নিচ্ছে, তখন অন্যান্য দেশেরও বিকল্প রয়েছে। তারা এখন ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধনী করেছে এমন মূলধন এবং বাণিজ্যের প্রবাহকে তারা সমর্থন করবে কি না, কারণ এখন বিশ্বের ভোক্তাদের কাছে বিকল্প আছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমেরিকান কোম্পানিগুলো অতি দক্ষ পূর্ব এশীয় সরবরাহ শৃঙ্খলে নগদ মেশিনে সস্তায় প্রধান ব্লু চিপ তৈরি করেছে এবং তারপর তাদের আকর্ষণীয় উচ্চাকাঙ্ক্ষী ব্র্যান্ডের নামে সারা বিশ্বে বিক্রি করে। তারা পড়তে যাচ্ছে একটি বড় সমস্যায়। ট্রাম্পের ঘোষণায় তাদের শেয়ারের দাম বিশেষভাবে খারাপভাবে প্রভাবিত হতে যাচ্ছে, কারণ প্রেসিডেন্ট তাদের সরবরাহ শৃঙ্খল কৌশলগুলোকে ধ্বংস করে দিয়েছেন এবং এতে বিশ্বব্যাপী ভোক্তাদের মধ্যে তাদের ব্র্যান্ড ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবারও ঝুঁকি রয়েছে। যদিও পরিশেষে এটি প্রথম সোশ্যাল মিডিয়া বাণিজ্য যুদ্ধ, এতে টেসলার বিক্রয় মন্দা এবং মার্কিন পণ্যের বিরুদ্ধে কানাডার প্রতিক্রিয়া সংক্রামক হতে পারে, যা যে কোনো পাল্টা শুল্কের মতোই শক্তিশালী হবে। ফলে মার্কিন ভোক্তাদের জন্য কর্মশালা হতে বাজি ধরা এই দেশগুলোর বাণিজ্যের বিকল্প আছে। তারা শক্তিশালী নতুন জোট গঠন করবে যা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার চেষ্টা করবে। ইইউ এবং কানাডা প্রতিশোধের জন্য একজোট হলে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকি ধোপে টিকবে কিনা তার নিশ্চয়তা নেই, আর তাহলে তা হবে দুঃস্বপ্ন। বাণিজ্য যুদ্ধের খেলাতত্ত্বে বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের অতুলনীয় সামরিক এবং প্রযুক্তিগত শক্তি রয়েছে যা এই যুদ্ধে দেশটিকে সহায়তা করে, কিন্তু একটি স্বেচ্ছাচারী সূত্র ব্যবহার করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে সাদা চোখে অযৌক্তিক ব্যবস্থা রূপান্তরিত করা অন্য পক্ষকে প্রতিরোধ করতে উৎসাহিত করে তুলতে পারে, বিশেষ করে যখন বাকি বিশ্ব মনে করে যে প্রেসিডেন্ট যে ভারী বন্দুকটি ধরে আছেন তা তার নিজের পায়ের দিকেই তাক করা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শেয়ার বাজার সবচেয়ে বেশি পড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাড়বে। ওয়াল স্ট্রিট এখন মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা প্রায় নিশ্চিত করে হিসাব করছে। সম্ভবত এই তত্ত্বের কিছুটা সারবস্তু আছে যে এখানে আসল উদ্দেশ্য হলো ডলারকে দুর্বল করা এবং মার্কিন ঋণের খরচ কমানো। তারপরও আপাতত আমেরিকা তাদের তৈরি করা বিশ্ব বাণিজ্য ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তারা এটা দেখাতে চাইছে যে বাকি দুনিয়াকে ছাড়াই তারা চলতে পারে, কিন্তু এই রূপান্তরটি সত্যি অত্যন্ত জটিল হতে চলেছে।